হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি মেট। তো আজকের আমরা চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে। পরমাণুর গঠন বা স্ট্রাকচার অফ অ্যাটম নিয়ে কিছু এমসিকিউ ডিসকাশানে। তো চলো কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, প্যাসেন সারিতে এন এর মান কত? তো আমরা যে সারিগুলো জানি, কি কি সারি জানি? ফার্স্ট জানি লিম্যান, সেকেন্ড বামার, থার্ড প্যাসেন, ব্র্যাকেট, কুন্ড, and next হামফ্রিস, REYS। এই সারিগুলো আমরা জানি কিসের জন্য? হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণালী কিভাবে সৃষ্টি হয় তার যে সমীকরণ সেগুলো আমরা জানি। তো এখানে অলরেডি সমীকরণ দেওয়া আছে। এখানে বলতে হবে কি প্যাসেন সারিতে এন এর মান কত হবে। লিম্যান আমরা জানি কি n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার, বাদ বাকি এখানে আর রইল। তরঙ্গ সংখ্যা সমান আর রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা কি তরঙ্গ সংখ্যা, নিউবার। ক্লিয়ার? তো যখন লিম্যান হবে তখন এখানে n1 এর ভ্যালু কত হয়? 1। তো করেসপন্ডিং n2 এর ভ্যালু কি হবে? ঠিক পরেরটা, অর্থাৎ 2 থেকে স্টার্ট করবে, 2 3 4 এইভাবে। তো বামার হলে কি হবে? n1 এর ভ্যালু হবে 2 আর n2 এর ভ্যালু কত হবে? 3 থেকে স্টার্ট হবে, 3 4 5। সিমিলারলি প্যাসেন হলে কি হবে? n1 এর ভ্যালু হবে 3, নেক্সট ভ্যালু স্টার্ট হবে 4 5 and 6। ক্লিয়ার? তো আমরা দেখলাম এখানে 4 5 6। তো বাকিগুলো কি হবে? ব্র্যাকেট হলে কি হবে? 4 থেকে স্টার্ট হবে, সরি n1 ইকুয়াল টু হবে 4, তার মানে 5 6 7। তাহলে কুন্ড হলে কি হবে? n1 ইকুয়াল টু 5 6 7 8। ক্লিয়ার? এইভাবে হামফ্রি হলে n1 6 হবে, 7 8 9। ওকে, তো আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি। ক্লিয়ার? চলো এবার নেক্সট কোয়েশ্চেন। হাইড্রোজেন পরমাণুর বিভিন্ন বোর কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ ভি এর মান। তো আমরা জানি যেটা সাধারণ ফর্মুলা, ভি যে কোনো কক্ষে ভি এন ইকুয়াল টু কি হবে? 2 পাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন এইচ। এটা কিসের জন্য? গতিবেগ। গতিবেগ, শক্তির রাশিমালা এবং ব্যাসার্ধের রাশিমালা কি? ব্যাসার্ধ আর এন ইকুয়াল টু কি হবে? এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। ক্লিয়ার? এটা আমরা কোন ইউনিটে নিয়েছি? এগুলো সব আমাদের এখানে কে এর ভ্যালু আমরা 1, অর্থাৎ তড়িৎ ভেদ্যতা, এগুলো সব এসআই ইউনিটে নেওয়া আছে। ঠিক আছে, তো নেক্সট আসবো এনার্জি, শক্তির রাশিমালা কি হবে? মাইনাস 2 পাই জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4, 2 পাই জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ইন্টু এম ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার, বা সরি এখানে 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, আর এন ইকুয়াল টু আর 1 ইন্টু 1 সরি ইকুয়াল টু এন স্কোয়ার। ঠিক আছে, আর এনার্জি আমরা কি লিখতে পারি? এনার্জি ই এন ইকুয়াল টু কি লিখতে পারি? মাইনাস অফ E1 প্রথম বোর কক্ষের শক্তি ইন্টু 1 বাই এন এর স্কোয়ার। আর গতিবেগের ক্ষেত্রে কি হবে? ভি এন ইকুয়াল টু V1 ইন্টু 1 বাই এন। এটা হলো গতিবেগ, এটা হলো শক্তি, আর এটা হলো ব্যাসার্ধ। তো এখানে এটা এন এর ওপর কিছু নয়, ওটা লিখতে গিয়ে একটু
ইরেজার, চলো এবার ঠিক আছে, 10 10 ক্লিয়ার। আর আমরা জানি প্রথম বোর কক্ষের শক্তি কত, 13.6 ইভি ইউনিট, এটা প্রথম বোর কক্ষের। ব্যাসার্ধ কত জানি, 0.529 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তাহলে এবার আমরা এই ডেটাগুলো কাজে লাগিয়ে পরপর অন্য ইকুয়েশনে যাব। তো এখানে আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 2πz² ডিভাইডেড বাই NH, 2πz² ডিভাইডেড বাই NH কোথায় আছে, 2πz², হ্যাঁ এইটা। আচ্ছা জেড এর ভ্যালুটা কি, এখানে জেড এর হচ্ছে জেড ইকুয়াল টু 1, কার জন্য, ফর হাইড্রোজেন। ক্লিয়ার, ফর হাইড্রোজেন। তাহলে এবার আমরা আসবো নেক্সট কোয়েশ্চেন, কি আছে, নিচের কোনটির ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য হয়। আমরা জানি বোরের তত্ত্ব কার জন্য প্রযোজ্য, অনলি ভ্যালিড ফর, কিসের জন্য, ভ্যালিড ফর ওয়ান ইলেকট্রন সিস্টেম, ক্লিয়ার। তো 1 ইলেকট্রন সিস্টেম এখানে কোথায় আছে, হিলিয়াম। হিলিয়ামের আমরা জানি He পরমাণু ক্রমাঙ্ক 2, তাহলে He যদি প্লাস হয় সেখানে ইলেকট্রন সংখ্যা কত হবে, 1। হাইড্রোজেন H এর আমরা জানি H1 পরমাণুর ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 1, H প্লাসে ইলেকট্রনের সংখ্যা 0। লিথিয়াম জানি Li3 লিথিয়াম পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 3, তাহলে এটাও হবে না। আর Li প্লাস মানে এখানে Li আমরা জানি 3 ইলেকট্রনের সংখ্যা, কিন্তু প্লাস মানে এখানে ইলেকট্রন আছে 2। ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার। এবার আসি নেক্সট কোয়েশ্চেন, এম চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ও এল গৌণ কোয়ান্টাম সংখ্যা হলে কি সম্পর্ক হবে। তো আমরা জানি, কি জানি, ভ্যালু অফ এম ইকুয়াল টু কি হয়, -L টু +L, অর আমরা যদি বলি ভ্যালু অফ এল এর ভ্যালু কত, যদি হয় 2, তাহলে এম এর ভ্যালু কি কি হবে, -2 -1 0 +1 +2। তার মানে দেখো কতগুলো পাচ্ছি, এল যদি 2 হয় এম পাচ্ছি 5টা, বা আমরা এটাকে এইভাবে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, ভ্যালু অফ এম ইকুয়াল টু কি হবে, 2 × L + 1। কি করে হয়েছে আশা করি বুঝতে পেরেছো। যদি এল এর ভ্যালু দেখো, এম কতগুলো হবে, 2 × L কত আছে 2, তাহলে 2 + 1 মানে 5। ক্লিয়ার, মিলেছে। তো এখানে আমরা কি করে বসাবো দেখা যাক, এখানে এল ইকুয়াল টু দেওয়া আছে, এম ইকুয়াল টু L + 2, এটা অ্যাপ্লিকেবল হবে না, আর এটাও হবে না। তাহলে দেখা যাক কি হতে পারে, এই ফর্মুলা লিখবো, এম ইকুয়াল টু 2L + 1, আর এল ইকুয়াল টু কি হবে, তাহলে m -1, তো এল ইকুয়াল টু হবে m -1 ডিভাইডেড বাই 2। ওকে, m -1 ডিভাইডেড বাই 2, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট আসছি, যে ইলেকট্রন বিন্যাসে আফবাউ নীতি লঙ্ঘিত হয়েছে সেটি হলো, আফবাউ নীতি কি ছিল, আফবাউ নীতি হলো ইলেকট্রনগুলি কিভাবে ক্রমান্বয়ে পরিপূর্ণ হবে। আমরা জানি n+L নিয়ম মেনে ইলেকট্রনগুলো পরিপূর্ণ হবে। তো এখানে আমরা দেখব n+L নিয়ম। দেখো 2 ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2n এর ভ্যালু, l এর ভ্যালু 0, তারপর 2p 2 + 1। ঠিক আছে, তাহলে ফার্স্ট 2তে ইলেকট্রন এন্টার করবে, তারপর ফার্স্ট 2s এ ইলেকট্রন এন্টার করবে, তারপর 2p তে। তো এখানে দেখলাম হ্যাঁ ঠিক আছে, অর্ডার ঠিক আছে, এখানেও দেখলাম সেম অর্ডার ঠিক আছে। তারপর এখানে দেখো 2s ইলেকট্রন এন্টার করেছে, এখানেও দেখো 2s এ, এইখানে দেখো
2s সম্পূর্ণ পূর্ণ হওয়ার আগেই 2p তে ইলেকট্রন এন্টার করে গেছে। ঠিক আছে, তাহলে এই অপশান কি হবে? এটা রং অ্যান্সার। তাহলে মানে এই অপশানটা হবে রং, এটাই হবে। এখানে বলেছে যেখানে লঙ্ঘিত হয়েছে মানে ডাজ নট ফলো মানে কোথায় প্রযোজ্য হচ্ছে না, তো সেটা হবে এইটা। কারণ কি বললাম, এখানে n+l নিয়ম লঙ্ঘিত হয়েছে। ঠিক আছে, মানে আগে এস সম্পূর্ণ পূর্ণ হওয়ার পূর্বেই পি তে ইলেকট্রন ট্রান্সফার হয়ে গেছে। চলো নেক্সট আসছি, যে আয়নটির অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 5। তো আগে আমরা দেখব কি কি হচ্ছে, কে কে আছে দেখি। টাইটেনিয়াম Ti22, তারপর ক্রোমিয়াম 24, তারপর ম্যাঙ্গানিজ 25 আর আয়রন Fe26। কিভাবে ইলেকট্রন কনফিগার হচ্ছে? 4s2, সবারই 4s, এটার এক্সেপশন ম্যাঙ্গানিজ 4s2, আয়রনও সেম 4s2। তারপর স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম, দেখো 22 মানে সবারই আগে আর্গন, 18 ইলেকট্রন কমপ্লিট হয়ে আছে এখানে, সবারই আর্গন কমপ্লিট হয়ে আছে। তো 18 2 20, তাহলে 3D তে হবে দুটো, এখানে আমরা জানি এক্সেপশন 3D তে 5টা, এখানে আমরা জানি 3D তে 5টা, এখানে জানি 3D তে 6টা। ক্লিয়ার? এবার বলেছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 5, তো এখানে হবে না, বাদ, টাইটেনিয়াম বাদ হয়ে গেল। তারপর আসি ক্রোমিয়াম 3+ হলে কি হবে? ক্রোমিয়াম 3+ এর ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 4s0, এখান থেকে একটা গেল, আর 3D থেকে দুটো, মানে এটা হবে 3D3, তাহলে এটাও হবে না, এটাও বাদ চলে গেল। নেক্সট কি পড়ে থাকছে? Mn2+ হলে কি হবে? এস থেকে দুটো ইলেকট্রন রিমুভ হয়ে যাবে, 4s0 3d5। ক্লিয়ার? তো Mn2+, 4s0 3d5, এখানেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের অপশান। ঠিক আছে, নেক্সট আসছি, U2+, Fe3+, Ni2+ আয়নে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত? কপারের ইলেকট্রনিক কনফিগারেশন কত? 29 অ্যাটমিক নাম্বার, 3d10 4s1। দেখো তোমাদের এই যে 20 থেকে 30 পর্যন্ত মানে সন্ধিগত মৌল যেগুলো বা ট্রানজিশন এলিমেন্ট, ফ্রম 21 to 30, এই 10টা এলিমেন্ট অবশ্যই মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? তার কারণ কি? তার কারণ এই যে দেখতে পাচ্ছ তোমরা ইলেকট্রন বিন্যাসগুলো লিখতে দিচ্ছে, তা যত তোমরা ভালো মুখস্থ রাখতে পারবে তত এইগুলো এফেক্টিভ হবে তোমাদের অ্যান্সার সলভ করতে। আচ্ছা, আচ্ছা সবারই আর্গন আছে, আমি আর লিখছি না। কপার, তারপর আছে আয়রন Fe কত? 26, এখান থেকে পাবো আর্গন 18, তার সাথে 3d6 4s2। নেক্সট আসছি নিকেল Ni 28, আর্গন 3d8 4s2। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো, তাহলে কপারের আমরা এখানে দেখতে পাচ্ছি কপার 2+, কপার 2+ হলে কি হবে? 3d9, Fe3+, 3+ হলে কি হবে? 3d5। দেখতে পাচ্ছ এখান থেকে দুটো আর এখান থেকে একটা। নিকেল 2+ মানে এস থেকে দুটো, ব্যাস, তাহলে 3d6। অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা আমরা জানি 1 2 3 4 5, 1 2 3 4 5, তারপর 1। তো এখানে কতগুলো দেখতে পাচ্ছি? 4টে অযুগ্ম ইলেকট্রন। কিসের ক্ষেত্রে? নিকেলের ক্ষেত্রে। নিকেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি Ni2+, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, আয়নে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। তো দেখা যাক Fe কি হবে? অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হবে, এখানে দেখতেই পাচ্ছি যে 5 আছে, 5 না, এটা কত আছে? Fe3+, সরি এটা দেওয়া আছে Fe3+, হলে এখান থেকে দুটো, হ্যাঁ ঠিক আছে। নেক্সট কপার আছে, কপার 2+ হলে
কপার এস থেকে যাবে, এস থেকে একটা গেল, ডি থেকে একটা গেল, তাহলে D9 কিভাবে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কপারের 1, কোথায় আছে 1, আচ্ছা তারপর সরি নিকেল ভুল লিখেছি, নিকেল D8, নিকেল D8 একটু ভুল হয়েছে, কারেকশন করে নেবে, আয়রন লিখতে গিয়ে নিকেল লেখা হয়ে গেছে। তো D8 1 2 7 8, তাহলে আমরা অপশন দেখলাম এখানে একটা, এখানে 5টা, এখানে সরি এখানে 2টো, তো 1 5 2 অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো এবার নেক্সট কোয়েশ্চেন। পরস্পরের আচ্ছা আইসোস্টার, আইসোস্টার কাদের বলা হবে? আইসোস্টার মানে অণুতে, যেসব অণুতে পরমাণুর সংখ্যা হবে সমান, পরমাণুর সংখ্যা সমান হবে, আর কি অবশ্যই ইলেকট্রনের সংখ্যাও সমান হবে, ইলেকট্রনের সংখ্যাও সমান হবে। তো এবার দেখব H2O, দেখো এখানে পরমাণুর সংখ্যা 3, H2O তে পরমাণুর সংখ্যা 3, H2SO পরমাণুর সংখ্যা 3। এবার ইলেকট্রন সংখ্যা হিসেব করব। ইলেকট্রন সংখ্যা কি দেখবো? হাইড্রোজেনের 2, হাইড্রোজেনের 1 1 করে 2, অক্সিজেনের 8, মানে টোটাল হবে 10। আর H2S এখানে হাইড্রোজেনের 1 1 করে 2, সালফারের কত? সালফারের আমরা জানি 16, মানে হবে 18। তাহলে এইটা হবে না, কোনটা হবে দেখা যাক। অপশন বি কি আছে? টোটাল 1 2, মানে এখানেও 3, নাম্বার অফ কার্বন একটা, অক্সিজেন দুটো, তাহলে এখানেও 3 পরমাণু আছে, এখানেও 3টে পরমাণু আছে। এবার ইলেকট্রন হিসেব করব। কার্বন যদি হয়, কার্বন কতগুলো হচ্ছে? কার্বনের 6, আর অক্সিজেনের 8 × 8 মানে 16, তাহলে 22। নাইট্রোজেনের কত জানি আমরা? 7 7 14, 7 7 7 × 7 14 প্লাস অক্সিজেনের 8, তাহলে এটাও হবে কত? 22। তো অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? কেন? এখানে পরমাণুর সংখ্যা সমান এবং ইলেকট্রনের সংখ্যাও সমান। চলো এবার নেক্সট কোয়েশ্চেন। নিচের কোন দুটি পরস্পরের আইসোটোন? আইসোটোন মানে কি? আইসোটোন বলেছি যে ন থাকবে, তাহলে আইসোটোন কি হবে? এই যে শেষে ন, মানে নিউট্রন সংখ্যা সমান হবে। কি হবে? নিউট্রন সংখ্যা সমান, নিউটন সংখ্যা সমান। ক্লিয়ার? তো নিউটন সংখ্যা সমান কার কার হিসেব করব? এখানে কত? 30 - 14 কত হবে? 16, 31 - 15 কত হবে? 16, তাহলে এখানে 14 - 6 কত হবে? 8, এখানে 15 - 7 হবে 8, এখানে কত হবে? 44, এখানে কত হবে? 8, এখানেও হবে 44। তাহলে এরা আইসোটোন। সবাই যদি আইসোটোন হয়, এটা তাহলে আইসোটোন হবে না। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। দেখা যাক, একবার ম্যাচ করে নেওয়া যাক। 228 - 88, আর এটা কত আছে? 228 - 89। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা হবে 8 4 1 0, এটা 139। ক্লিয়ার? তাহলে দেখলাম। আচ্ছা এই যে এদের মাস নাম্বার দেখো সেম, একে কি বলা হবে? বা ভর সংখ্যা সমান হলে তাকে কি বলা হয়? ভর সংখ্যা সমান হলে তাকে বলা হয় আইসো বার। দেখো এখানে ভর এই যে র, আর এই আইসো বারের র। ঠিক আছে, তাহলে এদের দুজনের মধ্যে কি সম্পর্ক? এরা আইসো বার। ক্লিয়ার? তাহলে এরা আইসোটোন নয়। ওকে, চলো এবার নেক্সট কোয়েশ্চেন। হুন্ডের সূত্রে নিচের কোনটিতে ইলেকট্রন বন্টন সম্পর্কে নির্দেশ পাওয়া যায়? হুন্ডের সূত্রে কি বলা হয়েছে? যে হুন্ডের সূত্রে প্রথমেই বলা হয়েছে সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি যতক্ষণ পর্যন্ত
খালি থাকবে, ইলেকট্রনগুলি এককভাবে সেই স্থান দখল করবে। মনে করো এটা ধরো পি উপকক্ষ, মোট 4টি ইলেকট্রন আছে তোমার হাতে। পির আমরা জানি কক্ষক সংখ্যা 3, এটা এটা। তো আমরা কিভাবে লিখতে পারি 4টে ইলেকট্রন? এইভাবেও লিখতে পারি, এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, বা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, বা দুটো দুটো। তো এইভাবে আরো অনেকভাবে আমরা লিখতে পারি, কিন্তু বলা হয়েছে হুন্ডের সূত্রে কি, যতক্ষণ পর্যন্ত এগুলো হবে না কেন অসম্পূর্ণ। দেখো, যতক্ষণ পর্যন্ত খালি সমশক্তি সম্পন্ন কক্ষকগুলিতে ইলেকট্রন পূর্ণ হওয়ার সময় যতক্ষণ পর্যন্ত খালি কক্ষগুলি থাকবে, সেখানে ইলেকট্রনগুলি এককভাবে পূর্ণ হবে এবং তাদের ঘূর্ণন একই দিকে হবে। দেখো এখানে আমরা যদি এইভাবে প্রথমে বসাই, দেখো 1 2 3 ঘূর্ণন একই দিকে হয়েছে, তারপর বিপরীত দিকে গেছে, ক্লিয়ার। কিন্তু এখানে দেখো আগে আমরা এখানে একটা আছে, এখানে দুটো বসিয়ে দিয়েছি, তাহলে এটাও হবে না। এটা মানে এটাই হবে কারেক্ট অ্যান্সার। আর সেটা তাহলে প্রযোজ্য কার জন্য? অপশন সি, মানে সমশক্তি সম্পন্ন কক্ষগুলির জন্য। ক্লিয়ার। চলো এবার নেক্সট কোয়েশ্চেন। কোন অরবিটালের এক্স ওয়াই তলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা নেই? তো তার আগে তাহলে তলগুলো এঁকে ফেলি একটু। পি এক্স কিরম ভাবে হবে? যদি আমরা এটাকে এক্স বলি, এটাকে যদি ওয়াই বলি, তাহলে পি এক্স কেমন হবে? এরকম হবে পি এক্স, আর এটা এদিক থেকে জেড। তো দেখো এখানেই আমরা পেয়ে যাচ্ছি এই যে ওয়াই জেড, এই তলে ইলেকট্রন, এটাকে কি বলা হবে? নোডাল প্লেন বা নোডাল তল। তাহলে নোডাল প্লেন কোনটা? এখানে হলো ওয়াই এবং জেড। পি জেড হলে কি হবে? একই রকম ভাবে ইলেকট্রন কোথায় থাকবে? এখানে থাকবে। এটা পি জেড, এটা হবে এক্স, এটা হবে ওয়াই। ঠিক আছে, তো এখানে তাহলে এটা হবে না, এটা পি ওয়াই, এটাও সেম। পি ওয়াই কি হবে? এইভাবে ওয়াই অক্ষ বরাবর ইলেকট্রন থাকবে, তাহলে এটা হলো পি ওয়াই। ঠিক আছে, আর এটা এক্স, এটা জেড। তাহলে এখানে কি শূন্য হলো? হলো না। ডি ওয়াই জেড, ডি ওয়াই জেড, ডি ওয়াই জেড কেমন? আমরা জানি এইভাবে হয়। এটা যদি আমরা ওয়াই নিই, এটা যদি জেড নিই, তাহলে ডি ওয়াই জেড হবে কি ঠিক মাঝামাঝি এইরকম। আর ডি এক্স ওয়াই কেমন হবে? যদি এইভাবে নিই, এটা এক্স, এটা ওয়াই, তো কেমন হবে? এইভাবে এক্স ওয়াই। আর ডি ওয়াই জেড হলো, ডি এক্স ওয়াই হলো, ডি জেড এক্স কেমন হবে? ঠিক এক্স এবং জেড এর মাঝ বরাবর এইভাবে হবে। এটা এক্স, এটা জেড। ক্লিয়ার। তাহলে 4টে এঁকে দিলাম। ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একটা বাকি থাকলো, এঁকে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কিরম হবে? এটা কি এক্স, এটা ওয়াই, তাহলে এটা হবে এক্স স্কোয়ার ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা কি ডি ওয়াই জেড, এটা কি ডি এক্স ওয়াই, এটা কি ডি এক্স জেড। তাহলে ডি জেড স্কোয়ার কেমন হবে? এইভাবে ঠিক আছে, এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। ক্লিয়ার। এবার আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা সরি, এখানে তাহলে অ্যান্সারটা কি হবে? এখানে অ্যান্সার হবে পি এক্স। ঠিক আছে, এবার আসি নেক্সট কোয়েশ্চেন। নিচের কোনটি একটি নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু সর্ববিষ্ট কক্ষের উপকক্ষীয় ইলেকট্রন বিন্যাস? দেখতেই পাচ্ছ 3p6, এখানে আর বলার কিছু নেই। চলো নেক্সট কোয়েশ্চেন। n তম শক্তি স্তরে মোট কক্ষক সংখ্যা প্রকাশ করে। কক্ষক সংখ্যা কত হবে? যদি আমরা জানি n হলে কক্ষক সংখ্যা, এটা কি শক্তি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তাহলে এটা হবে মুখ্য শক্তি স্তর। n হলে কক্ষক সংখ্যা কি হবে? কক্ষক সংখ্যা হবে n স্কোয়ার। তো n স্কোয়ার এগুলো থেকে কি করে পাওয়া যাবে? দেখো ফার্স্ট এটা কি আছে, তাহলে n বাই 2 ইন্টু, দেখো 1 প্লাস 1 মানে 2n প্লাস 2। তাহলে যদি আমরা ক্যালকুলেট করি কি দেখতে পাবো? n স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস n, এটা কি দেখতে পাবো? n বাই 2 ইন্টু
2n মানে 2 কেটে গেল n স্কোয়ার, তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট আসবো আমরা, সর্বোচ্চ কতগুলি ইলেকট্রনের ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যার প্রদত্ত সমন্বয় ঘটবে যেখানে n ইকুয়াল টু 4। তো n ইকুয়াল টু 4 হলে কি কি পসিবল আমরা দেখব। n ইকুয়াল টু যদি 4 হয়, তো n ইকুয়াল টু যদি 4 হয় সেক্ষেত্রে আমরা কি জানি, l এর মান কি কি হবে, 0 1 2 and 3। 0 হলে কি হবে s, 1 হলে কি হবে p, তারপর এটা হলে কি হবে d, এটা হলে হবে d, আর 3 হলে কি হবে f, মানে 7টা। 1 2 3 4 1 2 3 4 5 6 7টা। ঠিক আছে, তাহলে মোট কতগুলো হলো, এখানে 7 প্লাস 5 প্লাস 3 প্লাস 1 মানে প্লাস প্লাস, তাহলে 7 5 12 3 15 1 16। তাহলে কতগুলো হবে, প্রত্যেকটাতে একটা করে প্লাস 1, মানে তো এইরকমই হবে নাকি। ঠিক আছে, এইভাবে হবে। ঠিক আছে, তো তাহলে হবে এটা কত 16। নেক্সট আসি, প্রদত্ত সম্পর্কগুলির মধ্যে কোনটি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বোরের ধারণাকে প্রত্যক্ষভাবে প্রকাশ করে। বোরের ধারণা, এটা E ইকুয়াল টু এইচ নিউ, এটা কি প্লাঙ্ক। E ইকুয়াল টু mc স্কোয়ার, এটা কি, এটা হচ্ছে আইনস্টাইন। MVR, বোর কি ছিল, MVR ইকুয়াল টু n ইন্টু এইচ বাই 2 পাই, কিন্তু এখানে হচ্ছে পাই, তাহলে এটা হবে E2 মাইনাস E1 এইচ নিউ। কি বলা হয়েছিল এখানে, এটা নিউক্লিয়াস, এইগুলো কি শক্তি। যদি এটা E1 হয়ে থাকে, এটা E2 হয়ে থাকে, কি হবে, যখন এক শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে ইলেকট্রন জাম্প করবে তখন তাদের মধ্যে ইলেকট্রনের যখন ইলেকট্রন জাম্প করবে তখন তাদের মধ্যে শক্তি বিকিরণ বা শক্তি বর্জন হবে, বা যদি নিম্ন শক্তি সম্পন্ন থেকে উচ্চ শক্তি সম্পন্নদের স্থানান্তর হয় তখন শক্তি গ্রহণ করবে। তো যাই হোক, E2 মাইনাস E1 ইকুয়াল টু এইচ নিউ। ঠিক আছে, এইবার আমরা আসি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি আছে, একটি ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষ থেকে তৃতীয় কক্ষে গেলে কক্ষপথের ব্যাসার্ধ কত বৃদ্ধি পাবে। হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষ থেকে তৃতীয় কক্ষ, প্রথমেই আমি বলেছিলাম ব্যাসার্ধ Rn সমান কি হবে, R1 ইন্টু ইন্টু n স্কোয়ার, এটাই ছিল। তাহলে এখানে কি হবে, 3 নম্বরে গেলে কি হবে, তাহলে R1 ইন্টু 3 স্কোয়ার মানে 9 ইন্টু R1, তাহলে 9 গুণ বৃদ্ধি পাবে। ক্লিয়ার। নেক্সট, ইলেকট্রনের গতিবেগ দ্বিতীয় কক্ষে আবর্তনশীল আচ্ছা, প্রথম কক্ষে থেকে দ্বিতীয় কক্ষ, তাহলে প্রথম কক্ষ আর দ্বিতীয় কক্ষ আমরা ফর্মুলা কি জানি, Vn ইকুয়াল টু V1 ইন্টু 1/n, এটাই জানি। তাহলে V2 দ্বিতীয় কক্ষ, তাহলে V1 ইন্টু 1 দ্বিতীয় কক্ষ, তার মানে দেখো V2 V1 এর হাফ, তার মানে দেখো প্রথম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ দ্বিতীয় কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগের কি হবে, দ্বিগুণ হবে। V1 ইকুয়াল টু 2 ইন্টু V2। ঠিক আছে, তাহলে অপশান হবে 2। ক্লিয়ার। এবার আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, প্রথম বোর কক্ষের শক্তি, প্রথম বোর কক্ষের শক্তি এটা তো আমরা জানি, E ইকুয়াল টু মাইনাস E1, সরি এটা En ইকুয়াল টু মাইনাস ইন্টু 1/n এর স্কোয়ার। ঠিক আছে, 1/n স্কোয়ার। তো এখানে দেওয়া আছে কত, মাইনাস 13.6 EV, তাহলে এর সাথে 1/3 স্কোয়ার মানে মাইনাস 13.6 EV ইন্টু 1/9। তো ক্যালকুলেট করলে কি হবে, 9 একে 9, 9 একে 9, ওগুলো তার মানে হবে না, এটা হবে না, এটা হবে না, 9 একে 9 40, 9 5 45, 9 5 45, তার মানে এইটাই হবে 1.5 মাইনাস 1.5, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। তো চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে।
আচ্ছা, নিচের কোনটিতে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা সর্বাধিক? এটা একটু আগেও আমরা করেছিলাম। Fe2+ এর ক্ষেত্রে কত হবে? Fe2+ এর ক্ষেত্রে হবে 3d6, ভ্যানাডিয়াম 3+ এর ক্ষেত্রে কি হবে? 3d, আচ্ছা 3d2, ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম। আচ্ছা, এর ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 4s2 3d3। এটা কিসের? নর্মাল ভ্যানাডিয়াম। তাহলে ভ্যানাডিয়াম 3+ বলেছে, 3+ হলে কি হবে? 3d2 হবে, কারণ এস থেকে দুটো আর ডি থেকে একটা। ঠিক আছে। আর তারপর এবার তাহলে টাইটেনিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, তারপর ভ্যানাডিয়াম। টাইটেনিয়াম কত? 22, 3d2 4s2। আর তার আগে সবার আর্গন আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। আর আমি ইচ্ছে করে আর আর্গন লিখছি না। তো তাহলে এটা কত আছে? টাইটেনিয়াম 3+ হলে কি হবে? এখান থেকে যাবে 4s0 হবে, আর 3d তে একটা থাকবে। তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা এখানে একটি, আর এখানে আচ্ছা দেখছি এখানে দুটি। এখানে 6 হলে কিভাবে হবে? 1 2 3 4 5, 1 2 3 4 5 হয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কতগুলো? 4টে। তাহলে এটাই হবে। এবার তোমরা বলবে Mg2+, Mg ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? Mg12, Mg12, 1s2 2s2 2p6 3s2 হয়েছে। তাহলে যদি 2+ হয় তাহলে এখান থেকে আউট হয়ে যাবে, মানে 3s0 হবে, 2p6, এখানে কোনো অযুগ্ম ইলেকট্রনই নেই। অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কোথায় বেশি হবে? Fe2+। ক্লিয়ার? এবার আসি নেক্সট কোয়েশ্চেন। নিচের কোন কক্ষটি গোলকীয়ভাবে প্রতিসম? এটা তো বলার অপেক্ষাই রাখে না। 3s আমরা জানি এস কক্ষের আকৃতি কেমন? গোলাকার হয়। ঠিক আছে। px ডাম্বেলের মতো। px কেমন? ডাম্বেল শেপ। ঠিক আছে, সরি ডাম্বেল শেপ। আচ্ছা, তারপর কি আছে? আচ্ছা, আরো অনেকগুলোই আছে, তবে আমরা একসাথে অতগুলো ভিডিও করতে গেলে ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে যাবে, তাই আমরা এই 20 করেই অ্যান্সার সলভ করব। আর এইভাবে আমরা টোটাল পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টার কমপ্লিট করব। তো যাদের ভালো লেগেছে অবশ্যই তোমরা লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করবে, তাহলে আমরা আরও বেশি করে ক্লাস তোমাদের জন্য আনতে পারব।